Welcome to another master class in Excel and আজকে আমরা পাইভট টেবিলের কম্পোনেন্টগুলো সম্পর্কে পড়াশোনা করব, যেখানে আমরা দেখব যে পাইভট টেবিল বানাতে তো আমরা শিখে গিয়েছি। আগের ক্লাসে আমরা এটা পুরোপুরি শিখেছি যে পাইভট টেবিল কিভাবে বানাতে হবে, কিন্তু পাইভট টেবিল বানানোর পরে সেই পাইভট টেবিলটাকে স্ট্রাকচার করা, সেই পাইভট টেবিলের উপরে কি কি অপারেশন করা যেতে পারে, সেই পাইভট টেবিলের ডিজাইন কিভাবে চেঞ্জ করা যেতে পারে, বা সেই পাইভট টেবিলের উপরে স্লাইসার কিভাবে অ্যাড করা যেতে পারে, টাইমলাইন কিভাবে অ্যাড করা যেতে পারে, পাইভট টেবিলের নাম কি করে চেঞ্জ করে, পাইভট টেবিলের ফিল্ড সেটিংটাকে কি করে চেঞ্জ করে, ফিল্ডের লিস্ট কিভাবে চেঞ্জ করে, এই ব্যাপারগুলো আজকে আমরা ক্লাসে করব। আজকে আজকে সাথী প্রথম ক্লাস করছো, তুমি আগের ক্লাসগুলোর রেকর্ডিং আমি তোমাকে দিয়ে দেব। খুব সহজ করে এবং খুব সুন্দরভাবে বোঝানো আছে এবং খুব সিম্পল ওয়েতে বোঝানো আছে। তো তুমি রেকর্ডিংগুলো দেখে নিয়ে তারপরে আমাকে বলবে, কোথাও কোনো সমস্যা হলে আমি বলে দেব। তো ওকে স্যার। আগের আমরা পাইভট টেবিল বানানোটা শিখেছি, যে পাইভট টেবিল কি করে বানাতে হয় এবং পাইভট টেবিলের যা যা কম্পোনেন্ট আছে সেই প্রত্যেকটা কম্পোনেন্ট আমরা শিখেছি। আজকের ক্লাসে আমাদের যেটা মেইন অবজেক্টিভ থাকবে সেটা হচ্ছে যে যখন তুমি একটা পাইভট টেবিল তৈরি করবে, তোমার সামনে দুটো ট্যাব ওপেন হবে। এক্সেলে আমরা নরমালি যখন এক্সেলটা অপারেট করি, আমাদের সামনে এই হেল্প অবধি ট্যাব ওপেন থাকে। কিন্তু যেই তুমি পাইভট টেবিল করবে, পাইভট টেবিল ক্রিয়েট করবে, আরো অ্যাডিশনাল দুটো ট্যাব তোমার সামনে ওপেন হবে। একটা ট্যাবের নাম হচ্ছে পাইভট টেবিল অ্যানালাইজ, আর একটা ট্যাবের নাম হচ্ছে ডিজাইন। ঠিক আছে, এই দুটো ট্যাব কে কিভাবে পড়তে হবে বা এই দুটো ট্যাবের ফাংশনিং কি, এই দুটো ট্যাব কিভাবে কাজ করে, সেটা আজকে আমরা দেখব। ঠিক আছে, তো সবার আগে আমরা পাইভট টেবিল অ্যানালাইজ এই ট্যাবটার উপরে আমাদের ফাংশনিংটা দেখব। এই যে পাইভট টেবিল অ্যানালাইজ, আমি এখন এই মুহূর্তে পাইভট টেবিল অ্যানালাইজের এই ট্যাবটাতেই রয়েছি। ঠিক আছে, এবং এই পাইভট টেবিলটা কিভাবে বানানো হয়, ফিল্টারগুলো কিভাবে অ্যাড করা হয়, এগুলো সবই কিন্তু আগের ক্লাসে হয়েছে। এবং এই প্রত্যেকটা ফিল্ড, এই চারটি ফিল্ড সম্পর্কে আমরা আগের ক্লাসে পড়াশোনা করেছি। এই পাইভট টেবিলের ফিল্ড সম্পর্কেও আগের ক্লাসে পড়াশোনা হয়েছে। এই টেবিলটা বানানো, টোটাল সেলস কি করে তৈরি করতে হয়, এভারেজ কি করে তৈরি করতে হয়, সবকিছুই আমরা আগের ক্লাসে দেখেছি। এবার যেটা বিষয় সেটা হচ্ছে যে আমি এই পাইভট টেবিল অ্যানালাইজ ট্যাবের মধ্যে, এই ট্যাবটার মধ্যে আমি এই প্রত্যেকটা কম্পোনেন্টকে ব্রেক ডাউন করতে চাই। পাইভট টেবিল নেম, অ্যাক্টিভ ফিল্ড, শো ডিটেইলস, ইনসার্ট স্লাইসার, গ্রুপ ডিসকাশন, গ্রুপ সিলেকশন, আনগ্রুপ, গ্রুপ ফিল্ড, ইনসার্ট টাইমলাইন, ফিল্টার কানেকশনস, রিফ্রেশ, চেঞ্জ সোর্স ডেটা, আমরা প্রত্যেকটা অপশনকে আজকে ব্রেক ডাউন করব। ঠিক আছে, তো সবার প্রথমে শুরু করি পাইভট টেবিলের নাম, পাইভট টেবিলের নেম কিভাবে চেঞ্জ করতে হয়। তো তুমি যখনই পাইভট টেবিলের নেমের কথা বলবে, একদম পাইভট টেবিল অ্যানালাইজের প্রথম পার্টই হচ্ছে পাইভট টেবিল নেম। এই পাইভট টেবিল নেমের মধ্যে তুমি এখানে দেখতে পাবে কি লেখা আছে, লেখা আছে দীপ্তস পাইভট টেবিল। ঠিক আছে, এবার তুমি যদি এটার নাম চেঞ্জ করতে চাও, তুমি এটাকে যদি অন্য কোনো নাম দিতে চাও, তুমি কি করবে, তুমি জাস্ট এটার উপরে ক্লিক করবে। কি করবে, এটার উপরে জাস্ট ক্লিক করবে। ক্লিক করে তুমি এর নামটাকে চেঞ্জ করতে পারো। ব্যাকস্পেস দিয়ে, ব্যাকস্পেস দিলেই পুরোটা ডিলিট হয়ে যাবে এবং তুমি এটাকে যে নাম দিতে চাও সেই নাম তুমি এটাকে দিতে পারো। ধরো তুমি এটাকে নাম দিতে চাইছো সেলস টেবিল, তাহলে জাস্ট নরমালি লেখো সেলস টেবিল, এন্টার করো। দেখো পাইভট টেবিলের নামটা কিন্তু এবার চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে কি এসে গেল, পাইভট টেবিলের নামটা কিন্তু এখন চলে এসেছে সেলস টেবিল। বোঝা গেল পাইভট টেবিলের নেম কি করে চেঞ্জ করতে হবে? সবাই বুঝতে পেরেছো এটা? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট এখানে অপশনস থাকে। অপশনসে আমাদের কাছে রিপোর্ট ফিল্টার টেস্ট দেখানোর অপশন থাকে, বাট এটা খুব একটা সেরকম কোনো ফাংশনিং নেই এটার, তো এটা আমাদের খুব একটা ইউজ করতে হবে না। ঠিক আছে,
এখানে তুমি ক্লিক করলে পাইভট টেবিলের নেম এখান থেকেও চেঞ্জ করতে পারো, তার একটা অপশন তুমি পাবে। এমটি সেলের শো কি করতে হবে এরকম কিছু অপশন এখানে থাকে, বাট এটার খুব একটা অ্যাপ্লিকেশন আমাদের দরকার পড়বে না কোনো সময়, ঠিক আছে, জাস্ট থাকে তাই আমি দেখিয়ে দিলাম। নেক্সট যেটা সেটা হচ্ছে অ্যাক্টিভ ফিল্ড। নেক্সট কি ট্যাব দেখতে পাচ্ছি আমরা? অ্যাক্টিভ ফিল্ড। আচ্ছা, অ্যাক্টিভ ফিল্ডটা আমাকে কি বোঝাচ্ছে? অ্যাক্টিভ ফিল্ডটা আমাকে বোঝাচ্ছে যে আমি এখন কোন ফিল্ডে রয়েছি। ওকে, তো ধরো আমি এই মুহূর্তে কোথায় আছি তোমরা একটু দেখে বলার চেষ্টা করো। আমি এই মুহূর্তে আমার ডেটা, আমার যে ডেটাটা রয়েছে, আমি ধরো এই সেলটার মধ্যে আছি। এই সেলটা হচ্ছে যেই সেলটাতে ভ্যালু হচ্ছে 47,076.77। এই সেলটার এই যে ভ্যালুটা, এটা কোন কলামের ভ্যালু? এই সেলটা কোন কলামের সেল? এই ভ্যালুটা কি রিপ্রেজেন্ট করছে? টোটাল সেলস কে রিপ্রেজেন্ট করছে কি করছে না? এই সেলটা কি টোটাল সেলস কে রিপ্রেজেন্ট? ভেরি গুড। তাহলে টোটাল সেল কে যখন রিপ্রেজেন্ট করছে, এবার একটু অ্যাক্টিভ ফিল্ডের দিকে তাকিয়ে দেখো। অ্যাক্টিভ ফিল্ডের দিকে তাকিয়ে দেখো, অ্যাক্টিভ ফিল্ডে কি দেখতে পাচ্ছো? টোটাল সেলস। তার মানে অ্যাক্টিভ ফিল্ড আমাদেরকে কি বলবে? অ্যাক্টিভ ফিল্ড আমাদেরকে বলবে যে আমি এই মুহূর্তে আমার কার্সারটা কোথায় রয়েছে, আমার কার্সারটা পাইভট টেবিলের কোন ফিল্ডে রয়েছে। আমার কার্সারটা যদি পাইভট টেবিলের টোটাল সেলস এর কলামের কোথাও থাকে, তাহলে অ্যাক্টিভ ফিল্ডে টোটাল সেলস শো করবে। আমার কার্সারটা যদি পাইভট টেবিলের এই অ্যাভারেজ অফ কোয়ান্টিটি অর্ডারড এর কোথাও থাকে, তাহলে এখানে অ্যাভারেজ অফ কোয়ান্টিটি অর্ডার শো করবে। দেখবে সেটা কিভাবে হয়? ধরো যদি আমি কার্সারটাকে, অর্থাৎ আগে কার্সারটা কোথায় ছিল? টোটাল সেলস এর একটা ভ্যালুতে ছিল। এখন আমি কার্সারটাকে নিয়ে আসলাম, সরি এক মিনিট, এটা মাঝে মাঝে আসছে। আচ্ছা, এবার আমি কার্সারটাকে কোথায় নিয়ে আসলাম? কার্সারটাকে আমি নিয়ে এসেছি এই ভ্যালুটার উপরে। ভ্যালুটা কত? 35.57142857। এই ভ্যালুটার উপরে আমি আমার কার্সারটাকে যখন নিয়ে আসলাম, তখন আমি হিসেব মতো কোন সেলে রয়েছি? আমি অ্যাভারেজ অফ কোয়ান্টিটি অর্ডারড কলামটার একটা সেলে রয়েছি। আমি অ্যাভারেজ অফ কোয়ান্টিটি অর্ডারড কলামটার একটা সেলে রয়েছি। তাহলে তোমরা এবার দেখতে পাচ্ছ অ্যাক্টিভ ফিল্ডে কি নামটা চেঞ্জ হলো? অ্যাক্টিভ ফিল্ডে এখানে কি দেখাচ্ছে? অ্যাভারেজ অফ কোয়ান্টিটি অর্ডারড। তাহলে অ্যাক্টিভ ফিল্ডটা আমাদেরকে কি দেখাবে? আমাদেরকে দেখাবে যে আমরা কোন সেলে রয়েছি, কোন কলামের সেলটায় রয়েছি, ঠিক আছে। সিমিলারলি যদি আমি আমার কার্সারটাকে বা সেলটাকে আমি যদি অ্যাভারেজ অফ কোয়ান্টিটি অর্ডার থেকে সরিয়ে এই নিউ সাউথ ওয়েলস এর উপরে নিয়ে যাই, তাহলে কি দেখাবে কেউ বলতে পারবে? আমি যদি এই কলাম, এই কার্সারটাকে বা সেলটাকে, কান্ট্রি, আচ্ছা, যদি আমি নিউ সাউথ ওয়েলস এর উপরে নিয়ে যাই, তাহলে কান্ট্রি দেখাচ্ছে না, স্টেট দেখাচ্ছে। কেন স্টেট দেখাচ্ছে? তার কারণ হচ্ছে, তুমি যেহেতু আগের ক্লাসটা করোনি, তাও আমি অ্যাপ্রিশিয়েট করছি তুমি চেষ্টা করলে বলার। এই ডেটাটাতে কান্ট্রিও ছিল, এইটা হচ্ছে মেইন ডেটা, ঠিক আছে। এই ডেটাটাতে কান্ট্রিও ছিল, স্টেটও ছিল, আমরা দুটোই সিলেক্ট করেছিলাম। কান্ট্রিতে ইউএসএ, ফ্রান্স, ইউএসএ, নরওয়ে, অস্ট্রেলিয়া এরকম করে বিভিন্ন কান্ট্রি ছিল, আর স্টেট গুলোতে এরকম বিভিন্ন স্টেট গুলো ছিল, নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড, টোকিও, এমএ, এরকম বিভিন্ন স্টেট ছিল। তো এই যে এই যে এনএসডব্লিউ টা কি? এটা নিউ সাউথ ওয়েলস, এটা অস্ট্রেলিয়ার একটা স্টেটের নাম। যেহেতু এটা একটা স্টেটের নাম, সেই কারণে কিন্তু ওখানে অ্যাক্টিভ ফিল্ডে স্টেট শো করছে। বোঝা গেল? হ্যাঁ স্যার। যদি আমি অস্ট্রেলিয়ার উপরে ক্লিক করি, তাহলে কি শো করবে? কান্ট্রি। কান্ট্রি। কেন? কারণ অস্ট্রেলিয়া তো কান্ট্রি, ওটা তো কোনো স্টেটের নাম না, ওটা একটা কান্ট্রির নাম। যেটাতে ওটা একটা কান্ট্রি হিসেবেই রয়েছে, তো তখন কিন্তু অস্ট্রেলিয়াটা একটা কান্ট্রি হিসেবেই শো করবে। তো আশা করি এই পাইভট টেবিলের নাম কি করে চেঞ্জ করতে হবে সেটা আমরা শিখতে পেরেছি। অ্যাক্টিভ ফিল্ড কিভাবে দেখতে হবে বা অ্যাক্টিভ ফিল্ড কিভাবে বুঝতে হবে সেটাও আমরা শিখতে পেরেছি। আচ্ছা,
নেক্সট এখানে ফিল্ড সেটিংস এর অপশন থাকে, সেই ফিল্ড সেটিংস এর অপশনে গিয়ে তুমি তোমার নামটা চেঞ্জ করতে পারো। ফিল্ড সেটিং এর নাম কিভাবে কলামের নাম চেঞ্জ করতে হয় সেটা আমি আগের ক্লাসেও বলেছি। তুমি যদি এই ফিল্ড সেটিং এর উপরে ক্লিক করো, ফিল্ড সেটিং এর উপর ক্লিক করে কি করলাম আমি আরেকবার বলছি, ফিল্ড সেটিংটার উপরে আমি ক্লিক করলাম, এরকম একটা বক্স ওপেন হবে। এই বক্সের প্রথমেই তুমি দেখতে পাবে কাস্টম নেম বলে একটা অপশন আছে, কাস্টম নেম। এখানে তুমি নামটা চেঞ্জ করতে পারো, ঠিক আছে। যে কলামটার নাম এখানে কান্ট্রি হিসেবে আছে, তুমি যদি চাও যে আমি নামটা চেঞ্জ করব, তুমি সেটা করতে পারো, ঠিক আছে। এবং ধরো তুমি চাও যে আমি অন্য কোনো নাম দিতে চাই, আমি চাই কান্ট্রি না হয়ে ওটার নাম আসুক নেশন হিসেবে, কলামটার নাম নেশন হিসেবে আসুক। নেশন আর কান্ট্রির মিনিং সেম, তুমি কান্ট্রিটাকে রিনেম করে দিতে পারো নেশন হিসেবে, ওকে। তো নেশন হিসেবে যেই আমি রিনেম করে দিলাম, দেখো এখন আমি যদি অস্ট্রেলিয়াতেও থাকি, অস্ট্রেলিয়া তো কান্ট্রি, কিন্তু অ্যাক্টিভ ফিল্ডে কিন্তু নামটা আর কান্ট্রি হিসেবে শো করছে না, অ্যাক্টিভ ফিল্ডে দেখো নামটা নেশন হিসেবে শো করছে। তো তুমি যদি এই ফিল্ড সেটিং এ যাও এবং ফিল্ড সেটিং এ গিয়ে যদি তুমি নেমটা পাল্টাও, অ্যাক্টিভ ফিল্ডের নেমটা পাল্টাও, সেই নেমটা এখান থেকে পাল্টে যাবে, কিন্তু এই কলাম হেডিং থেকে কিন্তু পাল্টাবে না। বোঝা গেল কেন? কারণ কলাম হেডিং এর নামটা কিন্তু মেন ডেটা থেকেই এসেছে, এবং মেন ডেটা যেটা সেলস ডেটা স্যাম্পল, যেটা আমাদের মেন ডেটা, সেখানে কিন্তু অস্ট্রেলিয়াটা নেশন না কান্ট্রি হিসেবেই ছিল, সেখানে কলামের নেমটা কান্ট্রি হিসেবেই ছিল। তো সেইখান থেকে যেহেতু এসেছে, এই কান্ট্রি থেকে যেহেতু ওই নামটা এসেছে কলামের, তো ওটা কিন্তু পাল্টাবে না। বোঝা গেল? তাহলে আশা করি এই ব্যাপারটা পরিষ্কার আমাদের কাছে, যে অ্যাক্টিভ ফিল্ডটা আমাদেরকে কি দেখতে হেল্প করছে এবং এটাকে কিভাবে চেঞ্জ করতে হয়। নেক্সট যেটা সম্পর্কে আমরা পড়বো সেটা হচ্ছে শো ডিটেলস। শো ডিটেলস, আচ্ছা শো ডিটেলসটা এখানে এখনো অবধি আমি শো ডিটেলসটায় যদি ক্লিক করার চেষ্টাও করি, আমি কিন্তু করতে পারবো না। কেউ বলতে পারবে যে আমি কেন এখন শো ডিটেলসটায় ক্লিক করার অপশন পাচ্ছি না, কেন বলো তো শো ডিটেলসটায় ক্লিক করা যাচ্ছে না? এটা তো ব্লার হয়ে আছে, ঝাপসা হয়ে আছে, কেন আমি এটাই ক্লিক করার অপশন পাচ্ছি না? এনিওয়ান? স্যার ডিটেইলস এর ব্যাপারে তো কিছু বলাই নেই, এই জন্য হয়তো। ডিটেলসটায় তখনই তুমি ক্লিক করতে পারবে যখন তুমি তোমার ডেটার মধ্যে কোথাও একটা ক্লিক করবে। কান্ট্রি, অস্ট্রেলিয়া, নিউ সাউথ ওয়েলস, এইগুলোর উপরে ক্লিক করলে হবে না। এই টোটাল সেলস বা অ্যাভারেজ অফ কোয়ান্টিটি অর্ডার, যে ক্যালকুলেশন গুলো তুমি করেছো, সেইগুলোর উপরে যদি তোমার ক্লিক করা থাকে, সেইগুলোর উপরে যদি পয়েন্টার ক্লিক করা থাকে বা কার্সার ক্লিক করা থাকে, তবেই তুমি শো ডিটেলসটাই ক্লিক করতে পারবে। তো যখন আমি ধরো এবার ধরো আমি এই টোটাল সেলসের ডেটার উপরে আসলাম, দেখো আমি অস্ট্রেলিয়ায় আছি, অস্ট্রেলিয়ার উপরে আমার কার্সার আছে, শো ডিটেলসটা শো করছে, এটার উপরে ক্লিক করার অপশন দিচ্ছে না? দিচ্ছে না। আমি যেই টোটাল সেলসের ডেটার উপরে চলে আসছি, বা আমি যেই অ্যাভারেজ অফ কোয়ান্টিটি অর্ডারের ডেটার উপরে আসছি, শো ডিটেলসটা কিন্তু আমাকে ক্লিক করার অপশন দিচ্ছে। তাহলে শো ডিটেলসে ক্লিক করতে হলে আমরা যে ক্যালকুলেশন গুলো করেছি, মানে টোটাল সেলস এর ক্যালকুলেশন করে থাকি বা এভারেজ কোয়ান্টিটি অর্ডারের যে ক্যালকুলেশন করেছি, সেটার উপরে আমাকে ক্লিক করতে হবে, তবেই আমি এখানে ডিটেলস দেখার অপশন পাবো। তো এখন আমি কোথায় আছি? এই মুহূর্তে আমার কোন সেলটা সিলেক্ট করা আছে? এভারেজ অফ কোয়ান্টিটি অর্ডারের একটা সেল সিলেক্ট করা আছে, তাই তো? এই মুহূর্তে আমার এভারেজ অফ কোয়ান্টিটি অর্ডারের একটা সেল সিলেক্ট করা আছে, এবং আমি এটার উপরে শো ডিটেলসে যদি ক্লিক করি, দেখো আমাকে কি দেখিয়ে দেবে? ডিটেল 1 বলে একটা শীট চলে আসলো, একটা নতুন শীট চলে আসলো, যেই শীটটার নাম হচ্ছে ডিটেল 1। এই শীটটা কি আগে ছিল? এই শীটটা কিন্তু আগে কোথাও ছিল না। শীট 1, শীট 2, শীট 3, সেলস ডেটা স্যাম্পল আর শীট 4, এই কটা আগে ছিল। কিন্তু এই যে ডিটেল 1 বলে নতুন শীটটা আসলো, এটা কিন্তু আগে ছিল না। এবং এই ডিটেল 1 এ ও কি দেখাবে? আমার পাইভট টেবিলটা যে ডেটা থেকে তৈরি হয়েছে, সেই ডেটাটাকেই আমার সামনে তুলে ধরবে। এইটা কিছুই না, এটা সেই ডেটাটা যেই ডেটা থেকে আমি আমার পাইভট টেবিলটা তৈরি করেছি, ঠিক আছে? এটা সেই ডেটাটা যেই ডেটা থেকে আই হ্যাভ ক্রিয়েটেড মাই পাইভট টেবিল, ওকে? দিস ইজ এক্স্যাক্টলি দ্যাট পার্টিকুলার ডেটা। সো এবার মোট কথা, ডিটেল 1 থেকে তুমি তোমার ডেটাটাকে দেখতে পাবে, কোন ডেটা থেকে পাইভট টেবিলটা তৈরি হয়েছে
সেই ডেটাটার ডিটেলস গুলো তুমি দেখতে পাবে বা সেই ডেটাটা পুরোটা তুমি দেখতে পাবে। ঠিক আছে, এবার এইখানে একটা মজার ব্যাপার আছে। সেই মজার ব্যাপারটা কি, আমি যদি তোমাদেরকে একটুখানি এটা ব্রেকডাউন করি, ধরো আমি একটু আনডু করছি। আচ্ছা, পাইভট টেবিল অ্যানালাইজ, শো ডিটেলস, ওকে, কোথায় গেল? আচ্ছা, তোমরা আমাকে বলো তো, এই উত্তরটা তোমরা আমাকে দাও যে আমি তো অ্যাভারেজ অফ কোয়ান্টিটি অর্ডারড, এই অ্যাভারেজ অফ কোয়ান্টিটি অর্ডারের উপরে ক্লিক করে আমি শো ডিটেলসে ক্লিক করলাম, তাই তো? আচ্ছা, অ্যাভারেজ অফ কোয়ান্টিটি অর্ডারের উপরে ক্লিক করলাম, কিন্তু যে সেলটা আমি সিলেক্ট করে রেখেছিলাম সেই সেলটা কোন কান্ট্রির সেল, সেই সেলটা কোন কান্ট্রির ডেটাকে রিপ্রেজেন্ট করছে আর কোন স্টেটের ডেটাকে রিপ্রেজেন্ট করছে? অস্ট্রেলিয়া, কিন্তু অস্ট্রেলিয়া কান্ট্রির ডেটা আর এপ্যাক হচ্ছে স্টেট, টেরিটরি। এপ্যাক স্টেট নয়, টেরিটরি। অস্ট্রেলিয়ার আবার টেরিটরি ছিল, ঠিক আছে, প্রত্যেকটা কান্ট্রির একটা করে টেরিটরি ছিল, এবং নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড, ভিক্টোরিয়া এগুলো হচ্ছে স্টেটের নাম। এইটা হচ্ছে কান্ট্রি, এইটা হচ্ছে টেরিটরি, আর এইগুলো হচ্ছে স্টেট। এটা যেহেতু তুমি আগের দিনের ক্লাসটা করোনি, এটা তোমার একটু প্রবলেম হতে পারে, বাট তুমি আশা করি এটা বুঝতে পারবে। আমি তাও একবার ডেটাটা তোমায় দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই হচ্ছে স্টেটের ডেটা, এই কান্ট্রির ডেটা আছে, এবং প্রত্যেকটা কান্ট্রির আবার টেরিটরি ডেটা আছে। ওকে, হ্যাঁ স্যার, আউট অফ ইন্ডিয়ার বাইরে খুব কমই জানি, এই জন্য এরকম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। সো আমরা এইবার যেটা করব সেটা হচ্ছে খুব সিম্পল ওয়েতে আমরা এটাকে ব্রেকডাউন করব, যে আমি কোন শীটের উপরে ক্লিক করেছি, এখানে কোন সেলের উপরে ক্লিক করেছি। আমি এখানে যে এই সেলটার উপরে ক্লিক করেছি, এই সেলটা কোন কান্ট্রির ডেটাকে রিপ্রেজেন্ট করছে, তার উত্তর হবে অস্ট্রেলিয়ার ডেটাকে রিপ্রেজেন্ট করছে। অস্ট্রেলিয়ার কোন টেরিটরি ডেটাকে রিপ্রেজেন্ট করছে? অস্ট্রেলিয়ার অ্যাপ্যাক, এপিএসি টেরিটরি ডেটাকে রিপ্রেজেন্ট করছে, তাই তো? এইবার যেই আমি শো ডিটেলস এর উপরে ক্লিক করব, আরেকবার করে দেখাচ্ছি, সরি, শো ডিটেলস এর উপরে যেই আমি আরেকবার ক্লিক করলাম, এই ডিটেলসটা আমার সামনে আসলো, ডেটার এই ডিটেলসটা আমার সামনে আসলো, রাইট? এবার তোমরা দেখো, তোমাদের কি মনে হয় এখানে সব ডেটা আছে? এখানে কি সব ডেটা আছে? আমার এক্সেল ফাইলে মেন ডেটা ফাইল যেটা হচ্ছে এই সেলস ডেটা স্যাম্পল, সেই সেলস ডেটা স্যাম্পলে তো সব ডেটা ছিল, প্রত্যেকটা কান্ট্রি, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, জাপান, ডেনমার্ক, ইউএসএ, স্পেন, কানাডা, সব কান্ট্রির, সব টেরিটরির, সব স্টেটের ডেটা ছিল। কিন্তু এই যে ডিটেলের শীটটা আসলো, সেই ডিটেলের শীটে তোমাদের কি মনে হয় সব কান্ট্রির, সব স্টেটের, সব টেরিটরির ডেটা থাকবে? তার উত্তর হচ্ছে না। এই ডিটেলের শীটে আমাদের কাছে শুধুমাত্র কোন কান্ট্রির ডেটা থাকবে? শুধুমাত্র অস্ট্রেলিয়ার ডেটা থাকবে। ভালো করে লক্ষ্য করো, শুধুমাত্র অস্ট্রেলিয়ার ডেটা। কোন টেরিটরির ডেটা থাকবে? শুধুমাত্র এপিএসি টেরিটরিটার ডেটা থাকবে, ঠিক আছে? তো আমি একটু জুম করেও দেখাচ্ছি এটা তোমাদেরকে। দেখো, শুধুমাত্র অস্ট্রেলিয়ার ডেটা এবং শুধুমাত্র এপিএসির ডেটা, এবং খুব সামান্য ডেটা, অল্প ডেটা। কেন? কারণ পুরো ডেটার মধ্যে অস্ট্রেলিয়ার তো সব ডেটা ছিল না, অস্ট্রেলিয়ার তো খুব কম ডেটাই ছিল, তাই না? তো সেই অস্ট্রেলিয়ার যে কটা ডেটা আর এপিএসি টেরিটরির যে কটা ডেটা, সেই কটা ডেটাই আমাদের সামনে আসলো। এই ডিটেলসটা, শো ডিটেলটা কিন্তু আমাদেরকে এইভাবে হেল্প করে, আমরা কিন্তু এইভাবে ডিটেল দেখতে পারি। আচ্ছা, এইবার ধরো আমি যদি, তোমাদের উদ্দেশ্যে প্রশ্ন, আমি এখানে এই টোটাল সেলসের এই সেলটার উপরে ক্লিক করলাম, ঠিক আছে? টোটাল সেলসের এই ভ্যালুটার উপরে আমি ক্লিক করলাম, যে ভ্যালুটা হচ্ছে 34,667.72। এবার এই ভ্যালুটার উপরে ক্লিক করে যদি আমি শো ডিটেলসে যাই, যে ডিটেলটা আসবে সেই ডিটেলটা কি ডেটা, কোন ডেটা আমাকে শো করবে? পুরো ডেটাটাই কি শো করবে এক্সেল ফাইলের, নাকি কোনো নির্দিষ্ট দেশের বা নির্দিষ্ট টাইপের ডেটা আমাকে শো করবে? কি মনে হয়? নির্দিষ্ট টাইপের ডেটা শো করবে। কোন টাইপের ডেটা, কোন নির্দিষ্ট ডেটা শো করবে? টোকিও ডেটাটা, জাপানে যে টোকিও ডেটাটা। ভেরি গুড, টোকিও ডেটা এবং শুধুমাত্র জাপানের ডেটা আমাকে শো করবে। বাকিরা বুঝতে পারছো তো?
অন্তর্জিতা, অন্তরা, দেবস্মিতা, পিঞ্জারি, আবুল, শুভদীপ, এমডি, সবাই বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। ইন্টারেস্টিং লাগছে না নাকি বিষয়টা? না না, লাগছে স্যার। ইন্টারেস্টিং। আচ্ছা, আমি যদি শো ডিটেলস এর উপরে ক্লিক করি, দেখো খুব সামান্য ডেটা আসলো, অল্প কিছু ডেটা আসলো। কেন? কারণ টোকিও জাপানের এই কটাই হয়তো ডেটা পয়েন্ট ছিল। আমার মেইন ডেটা সেটটায় টোকিও জাপানের এই কটা ডেটা সেটই ছিল। এবং এখানে দেখো শুধুমাত্র জাপানের ডেটা এসেছে এবং শুধুমাত্র টোকিওর ডেটাই আমাদের কাছে এসেছে। ঠিক আছে, তো এইভাবে শো ডিটেলস এর উপরে অ্যাপ্লাই করে কিন্তু আমরা শুধুমাত্র সেই সমস্ত মানে যে যে সেলটাতে সিলেক্ট করা থাকবে সেই সেল অনুযায়ী কিন্তু ডেটাটা তোমার কাছে আসবে। তাহলে এটা গেল শো ডিটেলস এর কথা। এবার আমরা চলে যাই পাইভট টেবিল অ্যানালাইজের নেক্সট যে পার্ট। তাহলে শো ডিটেলসটা হয়ে গেল এই অবধি। তাহলে আমরা করে ফেললাম পাইভট টেবিলের নেম করে ফেললাম, অ্যাক্টিভ ফিল্ড করে ফেললাম এবং শো ডিটেলসটাও করে ফেললাম। এইবার হচ্ছে এই গ্রুপ সিলেকশন, আনগ্রুপ আর গ্রুপ ফিল্ড। এটা খুব একটা কাজে লাগবে না, বাট আমি তাও তোমাদেরকে এটার অ্যাপ্লিকেশন সামান্য একটু দেখিয়ে দিচ্ছি। কিন্তু এটা খুব একটা তোমাকে ইউজ করতে হয়তো হবে না বা খুব একটা কাজে লাগবে না, তাও জেনে রাখো। ধরো এই নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড আর ভিক্টোরিয়া, নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড আর ভিক্টোরিয়া এগুলো কি অস্ট্রেলিয়ার তিনটে স্টেটের নাম, অস্ট্রেলিয়ার তিনটে স্টেটের নাম। আমি যদি এই তিনটে স্টেটের নাম মিলিয়ে বা এই তিনটে স্টেটকে মিলিয়ে একটা গ্রুপ বানাতে চাই, তাহলে আমি কিভাবে বানাতে পারি? আমি এই তিনটে স্টেটকে সিলেক্ট করতে পারি, আমি এই তিনটে স্টেটকে পরপর সিলেক্ট করে নিতে পারি। নিয়ে আমি এই গ্রুপ সিলেকশনের অপশনটা দেখো এখানে ওপেন হয়ে গেছে, এখানে এখন আমি সিলেক্ট করতে পারবো। আমি নিয়ে এই গ্রুপ সিলেকশনের অপশনটায় ক্লিক করতে পারি। ক্লিক করলেই দেখবে নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড আর ভিক্টোরিয়ার নামের উপরে ঠিক একটা গ্রুপ 1 বলে লেখা চলে এসেছে। এই গ্রুপ 1 বলে যে লেখাটা এসেছে এটা কি বলছে? এটা বলছে যে নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড আর ভিক্টোরিয়াকে নিয়ে একটা গ্রুপ তৈরি হয়েছে এবং সেই গ্রুপটার কি নাম দেওয়া হয়েছে? সেই গ্রুপটার নাম দেওয়া হয়েছে গ্রুপ 1, মানে নাম অটোমেটিক্যালি এসেছে গ্রুপ 1। ঠিক আছে, এটা খুব একটা তোমাদের ইউজ করতে যদিও হবে না। হলো, এবার যদি আমি এটাকে আনগ্রুপ করতে চাই, আনগ্রুপ মানে কি? গ্রুপ করার বিপরীত প্রসেসটাকে বলা হয় আনগ্রুপ, অর্থাৎ উল্টো প্রসেসটাকে বলা হয় আনগ্রুপ। তো তার জন্য আমরা কি করতে পারি? তার জন্য আমরা নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়াকে আবার সিলেক্ট করলাম তিনটে স্টেটকে এবং আনগ্রুপ অপশনে ক্লিক করলেই দেখো ওই যে গ্রুপ 1 লেখাটা আসছিল এখন আর আসছে না। তার মানে যে গ্রুপটা তৈরি হয়েছিল সেটা আবার সরে গিয়েছে। এখন আমরা আনগ্রুপ করে ফেলেছি বিষয়টাকে। বুঝাতে পারলাম গ্রুপ কিভাবে করতে হবে, আনগ্রুপ কিভাবে করতে হবে? তোমাদের জন্য ধরো আমি যদি বলি এবার যে ইউএসএ এর অনেকগুলো স্টেট আছে, সিএ, সিটি, এমএ, এমএইচ, এনজে, এনভি, পিওয়াই, পিএ। এই সবকটাকে যদি একটা গ্রুপে কনভার্ট করতে চাও কিভাবে করতে পারো? সবকটা বলো, তোমরা বলো। সবকটাকে সিলেক্ট করে তারপরে গ্রুপ সিলেকশনে যাব, একটা গ্রুপ চলে আসবে। এই যে তলায় দেখো চলে এসেছে গ্রুপ 1 বলে। আর যদি আনগ্রুপ করতে চাও আনগ্রুপে ক্লিক করবে, আনগ্রুপ হয়ে যাবে। ঠিক আছে, আনগ্রুপের সময় সিলেক্ট না করলেও হয়ে যায়। আচ্ছা, তাহলে এই অবধি আমরা প্রত্যেকটা সেকশন এখন অবধি বুঝতে পেরেছি। পাইভট টেবিলের নাম, অ্যাক্টিভ ফিল্ড, শো ডিটেইলস, গ্রুপ সিলেকশন, আনগ্রুপ। এইবার আমরা এই সেকশনটাতে আসবো যেটা এক্সেল এর জন্য খুব ইম্পর্টেন্ট একটা সেকশন এবং এক্সেলটাকে ডাইনামিক করে তুলতে হেল্প করে। ডাইনামিক করে তোলা মানে কি? দেখো দুটো বিষয় থাকে, একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে ডাইনামিক। স্ট্যাটিক মানে যেটাকে আর চেঞ্জ করা যায় না, একবার তৈরি হয়ে গেল আর চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, আর একটা হচ্ছে ডাইনামিক, যেটাকে প্রতি সেকেন্ডে চেঞ্জ করা যায় বা টাইম টু টাইম চেঞ্জ করা যায়। ঠিক আছে, যেরকম আমি যদি বলি যে ইলেকশনের রেসপেক্টে আমরা যখন গভর্নমেন্ট ফরমেশন করি আমরা কিন্তু প্রতি 5 বছর অন্তর গভর্নমেন্টকে চেঞ্জ করতে পারি, পাল্টাতে পারি বাই দা প্রসেস অফ ভোটিং, রাইট? তো ইলেকশনটা একটা কি কনসেপ্ট? স্ট্যাটিক কনসেপ্ট না ডাইনামিক কনসেপ্ট? এটা একটা ডাইনামিক কনসেপ্ট। কেন? কারণ এটাকে টাইম টু টাইম চেঞ্জ করা যায়। আচ্ছা, তারপরে ধরো আমি বললাম যে অ্যাডভার্টাইজমেন্ট,
তোমরা দেখবে তোমাদের বাড়িতে বা তোমাদের বাড়ির আশেপাশে রাস্তাঘাটে বিভিন্ন সময় বড় বড় বাড়ির সামনের রাস্তায় বড় একটা হোর্ডিং এ একটা বড় অ্যাডভার্টাইজমেন্ট আছে। সেই অ্যাডভার্টাইজমেন্টটা হচ্ছে অঞ্জলি জুয়েলার্সের অ্যাডভার্টাইজমেন্ট। এবার কথা হচ্ছে আমি যদি ওখানে 1 বছর পরে যাই তখনও কি ওই জায়গায় অঞ্জলি জুয়েলার্সের অ্যাডভার্টাইজমেন্ট থাকবে নাকি অ্যাডভার্টাইজমেন্টটা চেঞ্জ হয়ে যেতে পারে? ওখানে চেঞ্জ হতে পারে, অঞ্জলি জুয়েলার্সের অ্যাডভার্টাইজমেন্ট সরে গিয়ে হয়তো ওখানে পরমা জুয়েলার্সের অ্যাডভার্টাইজমেন্ট এসেছে, বা ওখানে হয়তো সি লেদার্সের শু কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট এসেছে। তো এই অ্যাডভার্টাইজমেন্ট, এই কনসেপ্টগুলো কি ডাইনামিক, কেন এগুলো টাইমের সাথে সাথে চেঞ্জ হয়, এগুলোকে টাইমের সাথে সাথে চেঞ্জ করা যায়। তো যেগুলোকে টাইমের সাথে সাথে চেঞ্জ করা যায় সেই ধরনের কনসেপ্টকে আমরা বলি ডাইনামিক কনসেপ্ট। তো এক্সেলেও আমি যদি চাই যে এই পাইভট টেবিলটাকে ডাইনামিক বানাবো, এই পাইভট টেবিলটাকে কি বানাবো? ডাইনামিক, মানে এটাকে আমি চেঞ্জ করতে পারবো, টাইম টু টাইম চেঞ্জ করতে পারবো। এই রিপোর্টটাকে, এই এক্সেল পাইভট টেবিলটাকে আমি সময়ের সাথে সাথে পাল্টাতে পারবো, চেঞ্জ করতে পারবো, শুধুমাত্র ক্লিক করে করে চেঞ্জ করতে পারবো। তাহলে তার জন্য কিন্তু আমাকে হেল্প নিতে হবে স্লাইসারের। এই স্লাইসার কিন্তু আমার এক্সেলের এই পাইভট টেবিলটাকে ডাইনামিক করতে হেল্প করবে, অর্থাৎ টাইম টু টাইম যদি আমাকে এটাকে চেঞ্জ করতে হয় সেটাতে হেল্প করবে। ঠিক আছে? তো সবার আগে তার জন্য আমি ইনসার্ট স্লাইসারের উপরে ক্লিক করলাম। ইনসার্ট স্লাইসারের উপরে যেই তুমি ক্লিক করবে সেই দেখবে এরকম একটা বক্স তোমার সামনে ওপেন হয়ে যাবে। আমি তোমাদের জন্য বক্সটাকে বড় করে দিলাম আরো। এরকম একটা বক্স তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। একটু ছোট আছে কিন্তু এইটাকে আর বড় করা আমার পক্ষে পসিবল না, কারণ সেটা সম্ভব নয়। বাট আশা করি তোমরা জুম করে নিলে দেখতে পাবে। দেখতে অসুবিধা হচ্ছে না তো? দেখা যাচ্ছে তো? নামগুলো পড়া যাচ্ছে তো? হ্যাঁ স্যার, আমরা যদি জুম করি তাহলে দেখতে পাচ্ছি। হ্যাঁ, জুম করে নিয়ে দেখো এটা একটু, বা আমি চেষ্টা করছি দেখি জুম করে দেওয়া যায় কিনা। না, এটাকে আর জুম করা যাবে না। ঠিক আছে, তো দেখো বক্সে এই ইনসার্ট স্লাইসারের বক্সটা যেই ওপেন হলো, কি কি অপশন আসলো? অর্ডার নাম্বার, কোয়ান্টিটি অর্ডার, প্রাইস ইচ, অর্ডার লাইন নাম্বার, সেলস, অর্ডার ডেট, স্ট্যাটাস, কোয়ান্টিটি আইডি, মান্থ আইডি, এরকম করে প্রত্যেকটা ভ্যারিয়েবলের নাম বা প্রত্যেকটা কলামের নাম আমার সামনে এসে গেছে। এবার আমি স্লাইসারটা কিসের উপরে অ্যাপ্লাই করতে চাইছি সেটা আমাকে দেখতে হবে। ধরো আমি স্লাইসারটা অ্যাপ্লাই করতে চাইছি স্ট্যাটাসের উপর। স্ট্যাটাসের উপরে আমি স্লাইসার অ্যাপ্লাই করতে চাইছি। কি স্ট্যাটাসে রয়েছে আমার সেলসটা বা অর্ডারটা, কি স্ট্যাটাসে রয়েছে? শিপ হয়ে গেছে নাকি অর্ডার কমপ্লিটেড হয়ে গেছে নাকি অর্ডারের প্রোডাক্টটা ডিসপিউট বেরিয়েছে? আমি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিতে চাই যে স্ট্যাটাস ভ্যারিয়েবলটার আন্ডারে কি কি অপশন ছিল। এই হচ্ছে স্ট্যাটাস কলামটা বা স্ট্যাটাস ভ্যারিয়েবলটা। হয়ে গেল, দাঁড়াও, এই হচ্ছে স্ট্যাটাস। এর আন্ডারে দেখো কি কি অপশন আছে। শিপড মানে প্রোডাক্টটা শিপ হয়েছে, ক্যান্সেলড মানে প্রোডাক্টটা ক্যান্সেল হয়ে গেছে ডেলিভারি, অন হোল্ড, রিজলভড, তারপরে আরো অপশনস থাকবে। ইন প্রসেস, আরেকটা এখানে দেখলাম ইন প্রসেস, এই যে ইন প্রসেস, এইরকম বিভিন্ন অপশন আমাদের সামনে রয়েছে। তো আমি এইটার একটা স্লাইসার অ্যাড করতে চাইছি। তো কিভাবে স্লাইসারটা কাজ করবে সেটা একটু দেখো। সবার আগে যাবে পাইভট টেবিল অ্যানালাইসিসে, ইনসার্ট স্লাইসারে ক্লিক করবে। কিসের উপরে অ্যাপ্লাই করব বললাম? স্লাইসারটা অ্যাপ্লাই করব বললাম স্ট্যাটাসের উপর। একদম স্ট্যাটাসের উপরে অ্যাপ্লাই করব। স্ট্যাটাসের উপরে ক্লিক করলাম। এই বক্সটার উপরে তোমাকে ক্লিক করতে হবে, এই বক্সটার উপরে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এই বক্সটার উপরে আমি ক্লিক করলাম। ক্লিক করে আমি ওকে ক্লিক করলাম। দেখো একটা এখানে এই একটা অপশন চলে আসলো। এটাকে তুমি সরিয়ে নিয়ে যেতে পারো ক্লিক করে। এই একটা বক্স চলে আসলো, আমি এটাকে একটু বড় করে দিচ্ছি। ওকে, এইরকম একটা বক্স তোমাদের সামনে এসে গিয়েছে, রাইট? এইবার এই বক্সে তুমি কি কি ভ্যালু দেখতে পাচ্ছ, এই বক্সের মধ্যে কি কি অপশন তোমাদের কাছে আছে তোমরা যদি একটু ফোকাস করে দেখো। এই বক্সের মধ্যে অপশন আছে ক্যান্সেলড এর, এই বক্সের মধ্যে অপশন আছে ডিসপিউটেড, ইন প্রসেস, অন হোল্ড, রিজলভড আর শিপড। মানে ওই স্ট্যাটাস ভ্যারিয়েবল বা স্ট্যাটাস কলামটার আন্ডারে যে কটা অপশন ছিল প্রত্যেকটা অপশন এই বক্সের মধ্যে আমাদের সামনে এসে গেছে। নাও হোয়াট ক্যান উই ডু উইথ দিস? আমরা এটার সাহায্যে কি করতে পারি? ধরো তোমাকে যে রিপোর্টটা বানাতে দেওয়া হয়েছে সেখানে তোমার ক্লায়েন্ট বা তোমার অফিসের সিনিয়র
তোমাকে বলল যে আমি সব ডেটা দেখতে চাই না, আমি এই পাইভট টেবিলে সব ডেটা দেখতে চাই না, আমি শুধুমাত্র সেই সমস্ত ডেটা দেখতে চাই যেই সমস্ত ডেটাতে বা যে সমস্ত সেলসে আমার শিপিং কমপ্লিট হয়ে গিয়েছে, অর্ডারটার শিপিং কমপ্লিট হয়ে গিয়েছে। তাহলে তোমার যে এইচআর বা তোমার যে সিনিয়র বস, সে তোমার থেকে কি ডেটা দেখতে চাইছে? শুধুমাত্র শিফট, কতগুলো সেলস বা কতগুলো কোয়ান্টিটি শিপ হয়ে গিয়েছে সেটা দেখতে চাইছে। তুমি শিফটের উপরে ক্লিক করো, যেই তুমি শিফটের উপরে ক্লিক করলে পুরো ডেটাটা চেঞ্জ হয়ে গেল। তোমরা লক্ষ্য করেছো পুরো ডেটাটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, আগের মতোই আছে নাকি পুরো ডেটাটা চেঞ্জ হয়ে গিয়েছে? আরেকবার করে দেখাচ্ছি, দাঁড়াও। আচ্ছা, এই যে এখন কোনোটাই আমি ক্লিক করিনি, সবকটাই সিলেক্ট করা আছে এই মুহূর্তে। ক্যান্সেল, ডিসপিউটেড, ইন প্রসেস, অন হোল্ড, রিজলভ, শিপ, সবকটাই এই মুহূর্তে সিলেক্ট করা রয়েছে। এবার একটুখানি লক্ষ্য করো টোটাল সেলস এর ভ্যালুটা কত আছে, এটা মনে রাখবে। টোটাল সেলস অস্ট্রেলিয়ার জন্য আছে 2,67,862 টাকা, এই ভ্যালুটা মনে রাখবে। এবার আমি হয়তো আমার বস দেখতে চাইলো যে খালি শিফট হয়ে গিয়েছে এই কোয়ান্টিটির ডেটাটা আমাকে দাও, সেই সমস্ত সেলসের ডেটা আমাকে দাও যেটা শিফট হয়ে গিয়েছে, শিপিং কমপ্লিট হয়ে গিয়েছে। তাহলে আমি শিফটের উপরে ক্লিক করলাম। এবার দেখো নাম্বারটা কি সেম থাকলো অস্ট্রেলিয়ার, নাকি পুরো ডেটাটা চেঞ্জ হয়ে গেল? সবকিছুই কিন্তু পুরো ডেটার সবকিছুই কিন্তু চেঞ্জ হয়ে গেল। কেন? কারণ এখন কিন্তু এই পাইভট টেবিলটা সব ডেটা আমাকে দেখাচ্ছে না, শুধুমাত্র সেই সমস্ত সেলসের ডেটাই দেখাচ্ছে যেটাই শিপিং কমপ্লিট হয়ে গিয়েছে। যদি তোমার বস বলে যে শুধুমাত্র সেই সমস্ত সেলসের ডেটা দেখাও যেগুলো ইন প্রসেস আছে, তাহলে তুমি কিসের উপরে ক্লিক করবে? তাহলে তুমি কিসের ইন প্রসেসের উপরে ক্লিক করবে? ইন প্রসেসের উপরে ক্লিক করলে কি হবে? দেখো পুরো ডেটা আবার চেঞ্জ হয়ে যাবে এবং এখন কিন্তু তোমার সামনে শুধুমাত্র সেই সমস্ত ডেটা আছে সেলসের যেগুলো ইন প্রসেস আছে। ঠিক আছে, যদি তোমার বস তোমাকে বলে যে শুধুমাত্র সেই সমস্ত ডেটা দেখাও যেই সেলস গুলো ইন প্রসেস আছে এবং শিফট আছে, দুটোই ক্লিক করতে হবে। এবার কথা হচ্ছে তোমাকে দুটো তো এখানে ক্লিক করার অপশন দিচ্ছে না, কোনো একটা ক্লিক করার অপশন দিচ্ছে, তাহলে তুমি দুটো কিভাবে দেখাবে? তো দুটো দেখানোর জন্য এইখানে একটা অপশন তুমি দেখতে পাবে উপরে, এটাকে বলা হয় অপশন টু মাল্টি সিলেক্ট। অপশন টু মাল্টি সিলেক্ট, এটার উপরে যদি তুমি ক্লিক করো তাহলে তুমি দেখতে পাচ্ছি না অপশনটা কোথায় লেখা আছে। এই যে অপশনটা লেখা নেই কোথাও, ওই আমি যেটাকে গোল করলাম। আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে। হ্যাঁ, এইটাকে বলা হয় অপশন টু মাল্টি সিলেক্ট, মানে তোমাকে যদি একের বেশি অপশন সিলেক্ট করতে হয় তুমি এটার উপরে আগে ক্লিক করে নাও। এটার উপরে আগে ক্লিক করে নিলে তাহলে তুমি একের বেশি অপশন সিলেক্ট করতে পারবে। ইন প্রসেসটা সিলেক্ট করা আছে, শিফটটাকেও তুমি সিলেক্ট, আচ্ছা এটা সিলেক্ট হয়নি। হ্যাঁ, এটা যেই দেখো এবার আমি সিলেক্ট করলাম, এটা হলুদ হয়ে গেল, হালকা হলুদ হয়ে গেল, তার মানে এবার আমি দুটোই সিলেক্ট করতে পারি বা দুটোর বেশি, বা আমি একের বেশি সিলেক্ট করতে পারি। মোট কথা আমি মাল্টি সিলেক্ট করতে পারি। তাহলে শিফটটা সিলেক্ট করাই আছে আমি, তার সাথে সাথে ইন প্রসেসটাও দেখো এবার সিলেক্ট করে নিলাম। দেখো এবার কিন্তু দুটো সিলেক্ট হয়ে গেল এখানে এবং ডেটাটা কিন্তু সেই অনুযায়ী চেঞ্জ হচ্ছে। তো আমি টাইম টু টাইম আমার ডেটাটাকে চেঞ্জ করতে পারছি কি পারছি না? আমার যখন যেটা সিলেক্ট করার কথা সেই অনুযায়ী আমি স্ট্যাটাসটাকে সিলেক্ট করে আমি টাইম টু টাইম আমার ডেটাটাকে চেঞ্জ করতে পারছি। তার মানে আমি আমার ডেটাটাকে ডাইনামিক বানাতে পারলাম। আমি কি আমার পাইভট টেবিলটাকে ডাইনামিক কনভার্ট করতে পারলাম? ডাইনামিক একটা রূপ দিতে পারলাম? হ্যাঁ পারলাম। তো সেটাকে করতে আমাকে হেল্প কে করলো? আমাকে হেল্প করলো স্লাইসার। আচ্ছা, একটা স্লাইসার যখনই তুমি বানিয়ে ফেলবে তুমি দেখবে এখানে আরেকটা ট্যাব ওপেন হয়ে যাবে যেটা হচ্ছে স্লাইসার ট্যাব। এই স্লাইসার ট্যাবের আন্ডারে অনেক কিছু ইম্পর্টেন্ট থাকে, যেরকম স্লাইসার ট্যাবটা দেখতে কিরকম হবে সেটা তুমি চেঞ্জ করতে পারো এখান থেকে। এই কালারের করতে পারো, যে কালার তোমার পছন্দ সেই কালারে তুমি নিতে পারো। আচ্ছা, তার সাথে সাথে এখানে স্লাইসার ট্যাবের কলামস করা থাকবে। আচ্ছা, এখানে স্লাইসার ট্যাব একটাই কলামে আছে কি দুটো কলামে আছে? কলাম তো একটাই আছে স্লাইসার ট্যাবের, না তাই তো? হ্যাঁ কি না? আমি যদি বলি যে আমি তিনটে কলামে দেখতে চাই তাহলে তুমি কি করতে পারো? তুমি এইখানে এই কলামসে যেটা 1 আছে সেটাকে তুমি 3 তে কনভার্ট করে দিতে পারো। এটাকে ট্যাপ করো, ট্যাপ করে 3 লিখে দিলেই দেখবে এবার তিনটে কলাম হয়ে গেল।
দেখো স্লাইসারটা কি তিনটে কলাম হয়ে গেল এবার। তাহলে এইভাবে কিন্তু স্লাইসারটাকে আমরা এডিট করতে পারি, আমরা এটাকে চেঞ্জ করতে পারি, এবং সেই অনুযায়ী তুমি তোমার ডেটাটাকেও চেঞ্জ করতে পারো। দেখো কতটা সুন্দর লাগছে এবার ব্যাপারটা দেখতে, বলো। আচ্ছা, নেক্সট হচ্ছে স্লাইসার ট্যাবের মধ্যে আর বলি হাইটটাকেও তুমি চেঞ্জ করতে পারো স্লাইসার ট্যাবের। যেমন হাইটটা 0.65 সেন্টিমিটার আছে আর উইডথটা 3.23 সেন্টিমিটার আছে। তো তুমি যদি চাও যে এটাকে চেঞ্জ করবে, চেঞ্জ করে তুমি চাইছো ধরো হাইটটাকে 0.65 না, হাইটটাকে আমি রাখবো 0.20 সেন্টিমিটার করে দিতে পারো। দেখো লেখাগুলো ছোট ছোট হয়ে গেল কি হলো না, রাইট? তার মানে হাইটটাকে একটু বড় করতে হতো। স্লাইসারের যে লেখাগুলো ক্যান্সেলড, অন হোল্ড, এই লেখাগুলো অনেক ছোট ছোট হয়ে গেল যে আমি হাইটটা চেঞ্জ করলাম, তাই না? তার মানে আমরা এটাকে একটু বড় করলে বেটার হতো। তাহলে 0.65 থেকে আমি 0.2 করেছিলাম, আমি এটাকে 0.90 করে দিই, একটু বড় করে দিই। দেখো আরো বড় হলো লেখাগুলো, আগের থেকে লেখাগুলো বড় হলো। আগে তোমরা হয়তো দেখতে পাচ্ছিলে না, এবার তো দেখতে পাচ্ছ নাকি? হ্যাঁ স্যার। আর একটু বড় করে দেবো, ধরো 0.9 না করে আমি এটাকে ধরো 2 সেন্টিমিটার করে দিলাম। দেখো আরো বড় হলো। হ্যাঁ স্যার, জুম হয়ে গেল আরো। তো এইভাবে আমরা হাইটটাকেও কিন্তু চেঞ্জ করতে পারি, উইডথটাকেও চেঞ্জ করতে পারি। উইডথটা ধরো 4.98 সেন্টিমিটার আছে, আমি এটাকে 5 সেন্টিমিটার করে দিলাম। দেখো উইডথটাও কিন্তু সেই অনুযায়ী অ্যাডজাস্ট হবে। আর উইডথটাকে আমি কমিয়ে দিলাম, ধরো উইডথটাকে আমি 3 সেন্টিমিটার করে দিলাম। দেখো উইডথটা চেঞ্জ হলো, হ্যাঁ কি না? এইভাবে কিন্তু আমি এটাকে চেঞ্জ করতে পারি। কালারটা হয়তো এটা তোমাদের ভালো লাগছে না, এটা হয়তো তোমরা বেটার দেখতে হ্যাঁ স্যার, পাবে। আমি এটাই বলছিলাম, কালারটা চেঞ্জ করলে সুবিধা হতো। এইবার হয়তো তোমরা দেখতে পাচ্ছ এটা, ঠিক আছে? দেখো কলামটাকেও হাইট, কলামটাকে আমি 3টে করেছি, হাইটটাকে আমি 2 সেন্টিমিটার করলাম এবং উইডথটাকে আমি 3.24 সেন্টিমিটার করলাম। উইডথটাকে যদি আমি আরেকটু কমিয়ে 2 সেন্টিমিটার করে দিই, দেখো চেঞ্জ হয়ে গেল। এইভাবে তোমরা হাইট আর উইডথটাকে তোমাদের অ্যাকর্ডিংলি তোমরা এটাকে চেঞ্জ করে নিয়ে ফরম্যাট করতে পারো। ওকে, আচ্ছা। আর এইখানে হাইট আর উইডথ এর অপশন আছে, এটা হচ্ছে টোটাল হাইট আর টোটাল উইডথ এর অপশন। তো এটাকেও ধরো যদি আমি 5 সেন্টিমিটার থেকে কমিয়ে 2 সেন্টিমিটার করে দিই, তাহলে দেখবে এই স্লাইসারটা পুরোটাই ছোট হয়ে যাবে, ঠিক আছে? তো এই হাইটটাকে ম্যানুয়ালিও চেঞ্জ করে নেওয়া যায়। মানে এটা এরকম আছে তো স্লাইসারটা, আমি যদি এটাকে ড্র্যাগ ডাউন করে ছোট করে নিই, আগে এরকমই থাকুক, ঠিক আছে? প্রথমে এরকমই আছে। হাইটটা কত দেখো, আমাকে বলো হাইটটা কত দেখতে পাচ্ছ? 5.23 সেন্টিমিটার। আর উইডথটা কত দেখতে পাচ্ছ? 8.25 সেন্টিমিটার। যদি আমি এটাকে একটু ছোট করে নিই, ট্যাপ করে সেই ছোট করে নিলাম, এবার হাইটটা কত দেখতে পাচ্ছ? 2.16 সেন্টিমিটার। তার মানে কমে গেল। তো এটাকে ম্যানুয়ালিও ড্র্যাগ ডাউন করে ছোট বড় করে নেওয়া যেতে পারে, কমিয়ে নেওয়া যেতে পারে। এটা হচ্ছে টোটাল বক্সটার হাইট, মানে স্লাইসারটা যে বক্স নিয়ে তৈরি হচ্ছে সেই বক্সটার হাইট আর উইডথকে রিপ্রেজেন্ট করছে এটা। ওকে, হলো। এইটা হচ্ছে স্লাইসারের যে কানেকশনস। আচ্ছা, রিপোর্ট কানেকশনসটা এখানে খুব ইম্পর্টেন্ট। স্লাইসারের এই পুরো পার্টটাই আমি বললাম, এই পার্টটা খুব একটা ইম্পর্টেন্ট নয় এখানে। রিপোর্ট কানেকশনটা এখানে খুব ইম্পর্টেন্ট, আর স্লাইসারের ক্যাপশনটা খুব ইম্পর্টেন্ট। স্লাইসারের ক্যাপশন কি? স্লাইসারের উপরে তোমরা একটা নাম দেখতে পাচ্ছ, স্লাইসারের উপরে স্লাইসারের একটা নাম এখানে দেখতে পাচ্ছ কি? নামটা দেখো কি আছে, নামটা আছে স্ট্যাটাস। এই নামটা স্লাইসারের উপরে দেখা যাচ্ছে, স্ট্যাটাস। তো এই ক্যাপশনটাকে কিন্তু তোমরা চেঞ্জ করতে পারো। ক্যাপশনটাকে তোমরা কি নাম দিতে পারো? এই স্লাইসার ক্যাপশন বলে একদম বাদিকে যে জায়গাটাকে আমি এখন হাইলাইট করলাম, সেখান থেকে কিন্তু তোমরা স্লাইসারের ক্যাপশনটাকে চেঞ্জ করতে পারো। চেঞ্জ করে তোমরা ধরো নাম দিতে চাইলে কারেন্ট স্ট্যাটাস, কারেন্ট স্ট্যাটাস এন্টার করবে। দেখো নামটা পাল্টে গেল, স্লাইসারের নামটা পাল্টালো কি? স্লাইসারের নামটা পাল্টেছে, কারেন্ট স্ট্যাটাসটা। তো এইভাবে স্লাইসারটা আমরা এডিট করতে পারি। রিপোর্ট কানেকশনসটা আমি আরো একটা দুটো স্লাইসার বানিয়ে নিই, তারপরে আমি রিপোর্ট কানেকশনসটা তোমাদেরকে বোঝাবো, ঠিক আছে? আচ্ছা, তাও অল্প একটু আইডিয়া রিপোর্ট কানেকশন সম্পর্কে দিয়ে রাখি। রিপোর্ট কানেকশনসটা আমাদেরকে কি করতে হেল্প করে? আবার এই যে স্লাইসারটা কোন পাইভট টেবিলের সাথে কানেক্টেড আমাকে বলো তো তোমরা। এই যে পাইভট টেবিলটা এখানে আমি তৈরি করেছি, সেই পাইভট টেবিলটার সাথেই তো কানেক্টেড এই স্লাইসারটা, হ্যাঁ কি না?
হ্যাঁ সেই পাইভট টেবিলটার নাম কি? পাইভট টেবিলের আমি নাম দিয়েছিলাম, মনে আছে তোমাদের? পাইভট টেবিল অ্যানালাইজে কি নাম দেখতে পাবে, নাম দিয়েছিলাম সেলস টেবিল। না, সেলস টেবিল। পাইভট টেবিলটার কি নাম ছিল? সেলস টেবিল। সেই সেলস টেবিল পাইভট টেবিলটার সাথেই তো স্লাইসারটা অ্যাড হয়ে আছে। স্লাইসারটা কিসের উপর ভিত্তি করে এসেছে? এই সেলস টেবিল পাইভট টেবিলটার উপর ভিত্তি করেই এসেছে। তো রিপোর্ট কানেকশন কি করতে হেল্প করবে তোমাকে? রিপোর্ট কানেকশনটা তোমাকে হেল্প করবে এটা দেখতে যে তোমার পাইভট টেবিলের সাথে কোন স্লাইসারটা কানেক্ট আছে। লিখে নিতে পারো এটা খাতায় যে রিপোর্ট কানেকশন আমাদেরকে হেল্প করবে যে আমাদের কোন স্লাইসারটা কোন পাইভট টেবিলের সাথে কানেক্ট আছে সেটা দেখতে। কোন স্লাইসারটা কোন পাইভট টেবিলের সাথে কানেক্ট আছে সেটা দেখতে আমাদেরকে হেল্প করবে রিপোর্ট কানেকশন। যে রিপোর্ট কানেকশনের সাথে ক্লিক করব, দেখো রিপোর্ট কানেকশনটার উপরে যেই ক্লিক করলাম কি দেখাচ্ছে? সেলস টেবিল শীট 2, মানে এই পাইভট টেবিল আর পাইভট চার্টটা একে অপরের সাথে কানেক্টেড। এই পাইভট টেবিল পাইভট টেবিলটা এই সেলস টেবিলের সাথে কানেক্ট। আমি রিপিট করছি আরেকবার। আমার যে স্লাইসারটা এখানে তৈরি করেছি, কারেন্ট স্ট্যাটাস নামে যে স্লাইসারটা তৈরি করেছি, সেই স্লাইসারটা কার সাথে কানেক্টেড? সেলস টেবিল নামক পাইভট টেবিলের সাথে কানেক্টেড। এবং সেলস টেবিল নামক পাইভট টেবিলটা কোন শীটে আছে? কোন এক্সেল শীটে আছে? ভালো করে লক্ষ্য করো, এক্সেল শীট 2 তে আছে। তো সেটাই এখানে দেখাচ্ছে। এই রিপোর্ট কানেকশনের বক্সটার ইন্টারপ্রিটেশন কি? এটার মানে কি? এই রিপোর্ট কানেকশনের বক্সটা আমাকে দেখাচ্ছে যে স্লাইসারটা কোন পাইভট টেবিলের সাথে কানেক্টেড এবং সেই পাইভট টেবিলটা কোন শীটে আছে। স্লাইসারটা কোন পাইভট টেবিলের সাথে কানেক্টেড এবং সেই পাইভট টেবিলটা কোন শীটে রয়েছে। বোঝা গেল? সবাই বুঝতে পেরেছো এটা? হ্যাঁ স্যার। রিপোর্ট কানেকশনটা আমি কি কাজে লাগবে সেটা আরেকটু পরে আরো ভালোভাবে বুঝতে পারবে। আপাতত রিপোর্ট কানেকশনটা এইটুকুই থাক। আচ্ছা, নেক্সট আমি চাইছি আরো একটা স্লাইসার বানাবো। আমি কি চাইছি? আমি চাইছি আরো একটা স্লাইসার বানাবো। তোমরা বলো তো এখানে আর কোন ভেরিয়েবলের উপরে স্লাইসার বানানো যেতে পারে? আচ্ছা, আমাকে তোমরা সবার আগে বলো স্লাইসার বানাতে গেলে আমাকে এই অবস্থা থেকে এখন কোথায় যেতে হবে? অন্য কেউ বলো। অন্তর্জিতা বা অন্তরা বা দেবস্মিতা বা পিঞ্জরি বা আবুল, তোমাদের মধ্যে কেউ বলো। স্লাইসারটা বানাতে হলে আমাকে এবার কোথায় যেতে হবে? কিভাবে বানাবো স্লাইসার? এই অবস্থায় আমি আছি, এবার আমি কোথায় যাব? কেউ নেই ক্লাসে? স্যার প্রথমে পাইভট টেবিল অ্যানালাইজ দিতে হবে। প্রথমে পাইভট টেবিল অ্যানালাইজে গেলাম, তারপর তারপরে ইনসার্ট স্লাইসার ওইটাই। ভেরি গুড আবুল, ভেরি গুড। ওকে, এইবার ইনসার্ট স্লাইসারে আমি আরেকটা কোনো ভেরিয়েবলের উপরে বা আরেকটা কোনো কলামের উপরে আমি বানাতে চাইছি পাইভট টেবিল। তো তার জন্য আমরা কিভাবে বানাতে পারি? আর কোন ভেরিয়েবল বা আর কোন কলামটার উপরে এখানে পাইভট টেবিল বানানো যেতে পারে? এই স্লাইসার ইনসার্ট করা যেতে পারে। তো আমার ধরো ডিল সাইজ, এই ডিল সাইজটার উপরে অলরেডি অল দ্য ফিল্টার মারা আছে, তো ফিল্টার আছে যেহেতু আমি এটার উপরে চাইছি না। আমি কি ইয়ার আইডি, ইয়ারের উপরে স্লাইসার অ্যাড করতে পারি? আলাদা আলাদা বছর, প্রত্যেকটা বছরের জন্য আলাদা আলাদা করে ডেটা দেখতে পাবো, করতেই পারি। ইয়ারটার উপরে করে রেখেছি, ঠিক আছে, ইয়ারটার উপরেই অ্যাপ্লাই করি, ঠিক আছে। আর তো অপশন দেখছি না এখানে কোনো, ইয়ারের উপরে অ্যাপ্লাই করি। তো ইয়ারের উপরে আমি ফিল্টার অ্যাপ্লাই, স্লাইসার অ্যাপ্লাই করলাম। দেখো একটা নতুন স্লাইসারের বক্স আমাদের সামনে চলে আসলো। এই স্লাইসারের বক্সটা নতুন আমাদের সামনে আসলো এবং এটার আমরা কলামটাকে 1 রাখবো, হাইটটাকে একটু বাড়িয়ে দেবো। হাইটটাকে ধরো আমি 5 করে দিলাম আর উইডথটাকে আমি 5টা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে, 3 করে দিই হাইটটাকে। হাইটটাকে আমি 3 করে দিলাম আর 3টাও খুব বেশি লাগছে, চোখে লাগছে, যেহেতু ছোট টেক্সট তো 2 করে দিই। ওকে, আর উইডথটাকে আমি 8 রাখতে চাইছি না, উইডথটাকে আমি 5 করে দিলাম। ওকে, তো এই হয়ে গেল স্লাইসার। এটার আমরা ডিজাইন চেঞ্জ করতে পারি, সেগুলো আমি আর আলাদা করে এখানে বলছি না।
এই স্লাইসারটার এই যে হেডিংটা, সেই হেডিংটা ইয়ার আইডি আছে, কিন্তু ইয়ার আইডিটা দেখতে খুব খারাপ লাগছে। আমি চাইছি এটা খালি ইয়ার থাকুক, ইয়ার আইডি লেখাটা না থেকে খালি ইয়ার থাকুক। আমাকে কেউ বলতে পারবে এই ইয়ার আইডিটাকে আমি চেঞ্জ করে ইয়ার নামে কিভাবে কনভার্ট করব, কিভাবে আমি এটাকে চেঞ্জ করে ইয়ার বানাবো? স্যার ওই যে স্লাইসার ক্যাপশনটাকে ওখানে যে একদম ভেরি গুড। ব্যাকস্পেস স্লাইসার ক্যাপশনে গিয়ে আমি যদি ব্যাকস্পেস প্রেস করে ওটাকে কেটে দিই, আমি ওটাকে নতুন রিনেম করতে পারবো। কি নাম দেবো আমি ওটাকে? ইয়ার। এবং আমি ওটাকে দেখো ইয়ার নাম দিলাম, নামটা চেঞ্জ হলো। এবার আমি যদি খালি 2004 সালের ডেটা দেখতে চাই, আমি যদি খালি 2004 সালের কোন কোন অর্ডার ক্যান্সেল হয়েছিল সেই ডেটাটা দেখতে চাই, তাহলে আমি সবার আগে ক্যান্সেলডের উপরে ক্লিক করব। এবং ইয়ারের মধ্যে আমি কোথায় ক্লিক করব? 2003, 4, 5 নাকি খালি 2004? খালি 2004। এর ফলে আমার সামনে যে ডেটাটা আসলো সেই ডেটাটা কিন্তু ডাইনামিক, এবং সেই ডেটাটা আমাকে শুধুমাত্র সেই সমস্তই সেলসের ডেটা রিপ্রেজেন্ট করছে যেই সমস্ত সেলস গুলো ক্যান্সেল হয়ে গিয়েছিল, যেই সমস্ত অর্ডার গুলো ক্যান্সেল হয়ে গিয়েছিল এবং 2004 সালে হয়েছিল। যদি আমি দেখতে চাই যে 2005 সালে কোন কোন অর্ডার শিফট হয়েছে, তাহলে আমাকে কি করতে হবে বলো? বলতে পারবে কেউ 2005 সালে কোন কোন অর্ডার শিফট হয়েছে? তার জন্য আমি কি করব বলো? জাস্ট একটা সিম্পল কোশ্চেন। একদম কারেন্ট স্ট্যাটাসে শিফটে ক্লিক করব আর ইয়ারে 2005 এ ক্লিক করব। তো এখন আমার সামনে সেই সমস্ত ডেটাগুলোই আছে যেগুলো 2005 সালে শিফট হয়েছে। তো আশা করি স্লাইসারের পুরো পার্টটাতে কারোর কোনো ডাউট নেই। সবাই বুঝতে পেরেছো স্লাইসার কিভাবে ইনসার্ট করতে হবে? হ্যাঁ স্যার। দেবস্মিতা, সাথী, অঙ্কিতা, অন্তর্জিতা, অন্তরা, আবুল, শুভদীপ। ঠিক আছে ইয়েস স্যার। স্যার আমি এটা থেকে শুধু ইয়ার করে বুঝতে পারিনি কোন জায়গাটা? ওই ইয়ার আইডি ছিল, ওটাকে চেঞ্জ করে শুধু ইয়ারে আসলাম না, ওটা রিনেম করলাম জাস্ট ওটাকে। তুমি স্লাইসারটা সিলেক্ট করলে, স্লাইসারটা করলে আমি বুঝতে পারলাম না, আমি দেখতে পাইনি। স্লাইসারটা সিলেক্ট করলাম, স্লাইসারটা সিলেক্ট করার পরে এইখানে একটা স্লাইসার ক্যাপশন বলে অপশন আছে, তো একদম বাদিকে লেফটে দেখো স্লাইসার ক্যাপশন বলে একটা অপশন আছে। এইখান থেকে তুমি রিনেম করতে পারো, নামটা চেঞ্জ করতে পারো। নামটা চেঞ্জ করার জন্য কি করতে হবে? নামটা উপরে ক্লিক করবে, নামটার উপরে ক্লিক করার পরে তুমি ওটাকে ব্যাকস্পেস দিয়ে কেটে দিতে পারো, দিয়ে নতুন নাম দিতে পারো। বুঝা গেল? যদি তুমি একটা নাম দিতে চাও ইয়ার, ওকে, আমি ইয়ারটা চেঞ্জ করে ইয়ারই রাখলাম, মানে ওই নামটা দিয়ে দিলাম আরেকবার। ওকে ওকে কি হচ্ছে এটা? ওকে আচ্ছা, তো স্লাইসার সম্পর্কে এই স্লাইসারের পুরো পার্টটাতে কারোর কোনো ডাউট আছে? সবাই বুঝতে পেরেছো? ওফ, তো পুরো সিলেক্ট হয়ে গেছে।